বাবু যে আমার আর রক্ষে নেই মা। এবার মনে হচ্ছে আমি মরেই যাব। শরীরটা এত খারাপ করেছে, কিভাবে তোমাকে বোঝাবো বুঝতে পারছি না। এমন করে বলতে হয় না মা, আমরা আছি তো। আমরা থাকাকালীন তোর কিচ্ছু হবে না। তুমি আমার জন্য কেঁদো না মা। তুমি কাঁদলে আমার আরো বেশি কষ্ট হয়। তোমার কাঁদা আমার কোনোভাবে সহ্য হয় না। তুমি আমার জন্য একটু আশীর্বাদ করো। আমার কাছ থেকে তোর আশীর্বাদ চেয়ে নিতে হয় না রে মা। আমি সব সময় তোর জন্য আশীর্বাদ করি। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। ওষুধ যদি না খেতে পারি তাহলে কিভাবে সুস্থ হব? ওষুধের কোনো ব্যবস্থা তো তোমরা করছো না। ঘরে কোনো টাকা নেই। তোর বাবা আসুক, তারপর আমি যে কোনো একটা ব্যবস্থা করছি। তুই চিন্তা করিস না, একটু ঘুমানোর চেষ্টা কর। আমি তোর মাথায় হাত বুলিয়ে দেই। ঠিক আছে মা, আমি একটু চেষ্টা করছি। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। কি গো গিন্নি, তুমি এখানে এভাবে বসে আছো যে? কি করব কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটার এই আহাজারি আমি আর কোনোভাবে সহ্য করতে পারছি না। তুমি কিছু একটা করো। আমার মেয়েটা এভাবে মারা যাবে আমার চোখের সামনে। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। মহাজনের কাছে এত করে টাকা চেয়েছি, কোনোভাবেই তিনি টাকা দিতে রাজি হচ্ছেন না। টাকা যদি না পাই মেয়েটার চিকিৎসা করাবো কিভাবে বলো তো তুমি? মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তুমি একটু ডাক্তার ম্যাডামের কাছে গিয়ে দেখো না, তিনি যদি আমাদের কোনো সাহায্য করেন। এর আগের বার তার টাকা দেওয়ার কথা ছিল। টাকা না দিয়ে এতদিন তার কাছ থেকে লুকিয়ে রয়েছি। হ্যাঁ, এখন গেলে তিনি নিশ্চয়ই আমাকে অপমান করবেন, কোনোভাবেই সাহায্য করবার চেষ্টাও করবেন না। সবকিছু ঘরে বসেই যদি তুমি নির্বাচন করো, তাহলে তো আর হলো না। তুমি গিয়ে দেখো, কোনো কিছু যদি হয়ে যায়, হতেও তো পারে না কি? ভেবেছিলাম এখন কাজে যাব, দুপুরে খাওয়ার জন্য এসেছিলাম। তুমি এসে খাবে। আগে একবার ডাক্তার ম্যাডামের কাছে গিয়ে দেখো তিনি কি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি। আপনি এসেছেন? আপনাকে তো আজকাল খুঁজেও বের করতে পারি না। নানান কাজে ব্যস্ত থাকি, সেজন্য এই দিকটায় আসা হয় না। তখন যে নগদ অশিলা নিয়ে আমার থেকে ওষুধ নিয়ে গেলেন বিনা পয়সায়, বললেন পরে কাজ করে টাকা শোধ করবেন। টাকা শোধ করার নামে আপনি তো আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আমার সাথে কোনোভাবে দেখা করছেন না, কথা বলছেন না, সাক্ষাৎও করছেন না। এটা কেমন নিয়ম আপনার? এভাবে হলে কিভাবে চলবে বলুন তো? আপনি যে আমার উপর রেগে আছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কিছুই করবার ছিল না। টাকা হাতে আসেনি, সেজন্য আপনাকে দিতে পারিনি, লজ্জায় আপনার সামনে আসিনি। আজকে যেহেতু আপনি আমার সামনে এসেছেন, নিশ্চয়ই আমার সেই পাওনা টাকা নিয়ে এসেছেন, তাই তো? আজকেও আমি আপনার পাওনা টাকা আনতে পারিনি। আমার মেয়েটা প্রচণ্ড অসুস্থ, মনে হচ্ছে মেয়েটা আর বাঁচবে না। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। মেয়েটার জন্য আরও কিছু বাকিতে আমাকে ওষুধ দিন, কথা দিচ্ছি আমি পরিশোধ করে দেব। একটু দয়া করুন। এটা কি মামা বাড়ির আবদার পেয়েছেন নাকি? আমি কি এখানে এতিমখানা খুলে বসেছি? আগে আপনি আমার আগের টাকা পরিশোধ করুন, তারপর আমি আপনাকে ওষুধ দেব। তাছাড়া আমি কোনো ধরনের ওষুধ দিতে পারবো না বলে দিলাম। খুবই নিরুপায় হয়ে এসেছি, একটু সাহায্য করুন। মেয়েটা আমার মারা যাবে। এর আগেও আপনার মেয়েকে আমি দেখেছি। আপনার মেয়ে তেমন কিছুই হয়নি, মারা যাবে না। যদি পয়সা দিতে পারেন তাহলে আমি চিকিৎসা দেব, না হলে দেব না। আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে অপমান করার আগেই আপনি চলে যান। বাবা, তুমি যে কালি হাতে চলে আসলে, আমার জন্য ওষুধ আনোনি? কি গো, তুমি যে খালি হাতে আসলে, মেয়েটা কি জিজ্ঞেস করছে বলছো না কেন? তুমি কি মেয়ের জন্য ওষুধ জোগাড় করতে পারোনি? আমার মেয়েটাকে চিকিৎসা ছাড়াই মারা যাবে শেষ পর্যন্ত। আমি বাবা নামের কলঙ্ক। এমন বাবা কারো থাকবার চাইতে না থাকা ভালো, যে কিনা মেয়ের চিকিৎসা করাতে পারে না। আমি কেন মরলাম না তোর আগে মা? কেন তুই অসুস্থ হয়েছিস? বাবা, তুমি এমন করে কেঁদো না। তোমার কান্না আমার মোটেও ভালো লাগছে না। আমি সুস্থ হয়ে যাব, দেখে নিও।
মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। দিন দিন মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। ভিটে মাটিটা বিক্রি করে দাও। আছে এইটুকু ভিটে মাটি, এইটুকু যদি বিক্রি করে দিই তাহলে তো গ্রাম ছাড়তে হবে। কি করব বলো, বাপ দাদার ভিটে বাড়ি। বললাম তো বাবা, তোমাকে এত চিন্তা করতে হবে না। দেখো, সত্যি বলছি, আমি সুস্থ হয়ে যাব। এখন আগের চেয়ে আমার শরীরটা একটু ভালো লাগছে, তবে আমার ক্ষুধা পেয়েছে। কি গো, আমার মেয়ের বুঝি ক্ষুধা পেয়েছে? তুমি কোনো খাবারের জোগাড় করো না? ছেলেটা এমন হয়েছে, আমাদের খবরও নিচ্ছে না। তোরই কপাল খারাপ রূপা, এত বড় একটা ভাই থাকতে বোন এভাবে অসহায় অবস্থায় চিকিৎসা ছাড়া বিছানায় পড়ে আছে। দাদাভাইকে তুমি কিছু বলো না, দাদাভাই নিশ্চয়ই সমস্যায় আছে, না হলে অবশ্যই খোঁজ খবর নিত। তুমি যাও, আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারো কিনা দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোথাও চাল পাই কিনা। কি গো বুড়িমা, কি করছো তুমি? আমি তেমন কিছু করছি না, এখানে বসে আছি, হাঁস মুরগিগুলো একটু পাহারা দিচ্ছি। তা হঠাৎ করে এই অবেলায় তুই এখানে? বড় নিরুপায় হয়ে এসেছি, অনেকের বাড়ি গিয়েছি, কেউ আমাকে কোনো সাহায্য করেনি। শেষ পর্যন্ত তোমার কাছে আসতে হলো। এর আগেও তুমি সাহায্য করেছো, কিভাবে তোমার কাছে বারবার সাহায্য চাইবো সে মুখ তো নেই আমার। লজ্জা লাগছে বুড়িমা। আমার কাছে যতক্ষণ আছে আমি তো তোদের কখনো না করি না, তোদের সাহায্য করার চেষ্টা করি। আমার কাছে আসতে হলে তোদের কোনো লজ্জা রাখতে হবে না। আমি যদি পারি অবশ্যই তোদের কখনো না কখনো সাহায্য করব। কি জন্য এখন এসেছিস সেটা বল, লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছিলি কেন? গত 2 দিন ধরে আমার মেয়েটা অসুস্থ, প্রচণ্ড অসুস্থ। এতটাই অসুস্থ, ও বলছে ও নাকি আর বাঁচবে না। মেয়ের এ কথা নিজে কানে শোনা যায় বুড়িমা, বলো? তাহলে তোরা এখনো দেরি করছিস কেন? চিকিৎসা করা। চিকিৎসা যে করাবো সে পয়সা নেই। ডাক্তারের কাছে গিয়েছিলাম, আগের পয়সা পাবে সেজন্য তিনি না করে দিয়েছে। আমি কি করব বল, তোদের দেওয়ার মতো আমার কাছে পয়সা নেই রে। আমি তোমার কাছে পয়সার জন্য আসিনি বুড়িমা। তোমার কাছে কি চাল আছে? আমাকে কিছু চাল ধার দাও। মেয়েটা খাবারের জন্য ছটপট করছে, কিছু খেতে চাইছে। বুঝিসই তো আমি একা মানুষ, তেমন একটা চাল আমার এখানে থাকে না, অল্প চাল থাকে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকেই তোকে কিছুটা দিচ্ছি, তুই এখানে বস, আমি ঘরে গিয়ে চাল নিয়ে আসছি। বাবা দেখো দেখো, মা নিশ্চয়ই চাল নিয়ে এসেছে। মায়ের হাতে একটা ব্যাগ। কি গো মা, শেষ পর্যন্ত চাল পেলে তুমি? এর মধ্যে চাল আছে নিশ্চয়। দেখো দেখো, আমার মেয়েটা সামান্য চাল দেখে কত খুশি হয়েছে। হ্যাঁ রে মা, চাল পেয়েছি, এখন তোর জন্য রান্না করব, তারপর তুই খেতে পারবি। আমি যে খুশিতে পাগল হয়ে যাচ্ছি। এত সহজে তুমি চাল জোগাড় করতে পারবে সেটা আমি কল্পনাও করিনি। আমার একদম অনেক বেশি ক্ষুধা পেয়েছিল মা। তুই কোনো চিন্তা করবি না মা, দেখ তোর জন্য চাল নিয়ে এসেছি, এখন রান্না করব, তুই খাবি, আমরা দেখব। না না মা, তা হবে না, আমরা সবাই মিলে খাবো। আমি একা খাবো কেন? আমরা তো সবাই আর অসুস্থ নই, তুই একা অসুস্থ, সেই জন্য তুই খাবি। এটা কেমন কথা বললে বাবা? অসুস্থ হলে মানুষ কি ভাত খায় নাকি? ভাত তো সবাই খাওয়া দরকার। হয়েছে হয়েছে, এ মেয়ের সাথে আর কথা বলে পারবো না। তুমি এক্ষুনি মেয়ের জন্য ভাত রান্না করে নিয়ে আসো, যাও গিন্নি। যাচ্ছি যাচ্ছি, আমি এখনই চুলোয় রান্না বসিয়ে আসছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, মনে হচ্ছে এ গ্রামের নন। আপনার কি সমস্যা, কিসের অসুস্থতা বলুন? আপনি ঠিকই ধরেছেন, আমি এ গ্রামের নই। তবে আমি আপনাদের কাছে কোনো চিকিৎসার জন্য আসিনি, একটু কথা বলবার জন্য এসেছি। আপনার একটু সময় হবে? আমি হচ্ছি গ্রামের ডাক্তার, আমি সবার চিকিৎসা করে থাকি। যাই হোক, আপনি যেহেতু চিকিৎসার জন্য আসেননি,
অন্য কারণে এসেছেন। আচ্ছা বলুন, কি কথা বলতে চাচ্ছেন? আমি একটু বিক্রমের বাড়িতে যেতে চাইছি। এই গ্রামে আর আমি কখনো আসিনি, সেই জন্য পথঘাট তেমন একটা চেনা নেই। মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে এ পর্যন্ত এসেছি। বিক্রমের বাড়ি কোনটা আপনি কি বলতে পারবেন আমাকে? আগে বলুন, আপনি কোন বিক্রমের কথা বলছেন? ঠিক বুঝতে পারলাম না। গ্রামে তো অনেকগুলো বিক্রম আছে। বিক্রমের বাবার নাম কি? বিক্রমের মার নাম সম্ভবত কমলা, বাবার নাম তপন, এরকম কিছুই হবে। আশেপাশের এমন কেউ আছে, ছোট একটা বোনও আছে, কিন্তু ওর ও আচ্ছা, তপনদের কথা বলছেন। এবার বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, চিনি। ওদের সাথে আপনার আবার কি কারবার? ওরা তো গরিব মানুষ। আপনি তো মনে হচ্ছে শহর থেকে আসলেন, নিশ্চয়ই টাকা পাবেন, তাই না? আমিও টাকা পাই, আমার টাকা দিতে পারেনি। আপনি এত কথা বলছেন কেন? যদি চিনে থাকেন তাহলে আমাকে পথটা দেখিয়ে দিন ব্যাস। আমি আপনার ভালোর জন্যই বললাম। যাই হোক, আপনার যেহেতু ভালোর দরকার নেই, সেহেতু আমি পথটা চিনিয়ে দিচ্ছি। ওখান দিয়েই যাবেন। কি গো ডাক্তার ম্যাডাম, এ ছেলে আবার কে? চিনতে পারলাম না তো। আপনার আত্মীয় স্বজন নাকি? কোন ছেলেটার কথা বলছো? আমার এখানে কত ছেলে মেয়ে আসে। কার কথা বলছেন আপনি? কার কথা বলছি তুমি আর এখন বুঝবে না। কিছুক্ষণ মাত্র যে ছেলেটা এখান থেকে চলে গেল, নিশ্চয় তুমি বুঝতে পেরেছো। তারপরও ভান ধরো, তাই না? তোমার এই একটা দোষ। ও আচ্ছা, এই যে ছেলেটা গেল, একে আমি চিনি না। মনে হচ্ছে শহর থেকে এসেছে। বিক্রমদের কাছে মনে হয় টাকা পাবে, সেজন্যই এসেছে। আমার কাছ থেকে ওদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলো। তপনদের বাড়িতে এসেছে? ওদের কাছে ইনিও টাকা পাবেন? হ্যাঁ, তপনদের কাছে এসেছে। টাকা পাবে কিনা সে ব্যাপারে আমি জানি না, তবে ওদের থেকেও টাকা পাওয়া ছাড়া খোঁজ করে না, সেটা তো জানো বুড়িমা। তপনদের ছোট মেয়েটা খুব অসুস্থ। তোমার কাছে এসেছিলে নাকি ওষুধের জন্য? তুমি নাকি পয়সা ছাড়া ওষুধ দাওনি, তাড়িয়ে দিয়েছো। ওষুধ তো আমি পয়সা দিয়ে কিনে আনি। এখন কি বাকিতে সবাইকে বিলাবো নাকি? তুমি তো আমাদের কাছে ব্যবসায় করো। মাঝে মধ্যে কেউ যদি বিপদে পড়ে, অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ছোট একটা বাচ্চা মেয়ে কষ্ট পাচ্ছে, সাহায্য করা উচিত ছিল তোমার। তোমার এত দরদ থাকলে তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও, সেই টাকার বিনিময়ে আমি সাহায্য করে দেব। তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি চললাম। এসেছিলাম নিজের জন্য ওষুধ নিতে, তাও নেব না। বাড়িতে কেউ আছেন কি? একবার বেরিয়ে আসুন না, কথা আছে আপনাদের সাথে। বাড়িতে কেউ আছে? মানুষজন থাকে বাড়িতে কি? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এভাবে এখানে এসে ডাকাডাকি করছেন কেন? আপনারা আমাকে চিনবেন না, আমি শহর থেকে এসেছি। এটা কি বিক্রমের বাড়ি? শহর থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো বিক্রমেরই বাড়ি। আপনি বিক্রমের কি হন? বিক্রমকে খুঁজছেন কেন? আপনারা বিক্রমের কে হন? আমরা বিক্রমের বাবা মা। আপনি কে, সেই পরিচয়টা একটু দিন। আমি শহর থেকে এসেছি অনেক কষ্ট করে। সব কথা কি বাইরে বসে জিজ্ঞেস করবেন, ঘরে ডাকবেন না? আপনি আস্তে আস্তে তো একদম শেষ বিকেল হয়ে গেল। আপনি তো আমাদের তাহলে শেষ বিকেলের অতিথি। চলুন চলুন, ঘরে চলুন, ঘরে চলুন। হ্যাঁ, বাবা ইনিকে নাকি তো ঠিক চিনতে পারলাম না। আমাদের তো অনেক চিন্তা হচ্ছে। আপনি একটু ভালো করে নিজের পরিচয়টা এবার একটু দিন না গো। আমি আপনার ছেলের মতোই, একই বয়সের। আমাকে আপনারা তুই করে বলতে পারেন, সমস্যা নেই। তুই না, আমরা তুমি করেই বলি। তা তোমার পরিচয়টা দাও বাবা। আমি বিক্রমের সাথে শহরে কাজ করি। বিক্রম আমাকে এখানে পাঠিয়েছে। আমি পাশের গ্রামেই থাকি। বিক্রম কাজের জন্য আসতে পারছে না, আমার কাছে টাকা দিয়েছে। আপনাদের যা যা প্রয়োজন আছে সবকিছুই আমাকে গুছিয়ে দিতে বলেছে। আমার বন্ধু হয়তো অনেক বিশ্বাস করে। দেখেছো মা, দাদাভাই আমাদের কথা মনে রেখেছে। তোমরা শুধু শুধু চিন্তা করছো, এখন আমাদের কোনো দুঃখ থাকবে না। আপনারা চিন্তা করবেন না, আমার কাছে টাকা আছে, সব ব্যবস্থা করব। আগে আপনাদের ঘর এবং রূপার চিকিৎসার ব্যবস্থা করি।
কিন্তু আমরা যে অনেক ঋণী আছি। ডাক্তারও টাকা পায়, বুড়িমা টাকা পায়। তা নিয়ে এখন আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না, সবকিছুই আমি ব্যবস্থা করব। আচ্ছা, আপনি আবার এসেছেন। তা আপনার কাজ ঠিকঠাক মতো হয়েছে তো? টাকা উসুল করতে পেরেছেন? আমি আসলে টাকা উসুল করতে আসিনি, হ্যাঁ, আমি টাকা দিতে এসেছি। কি বললেন ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন? এত কিছু বুঝিয়ে বলবার সময় আমার নেই। আপনি বিক্রমের বাবার কাছে যত টাকা পাবেন সেটা আমাকে বলুন, আমি এক্ষুনি পরিশোধ করে দিচ্ছি। একই সাথে বিক্রমের ছোট বোন রূপার চিকিৎসা করুন, যত টাকা লাগে আমি দেব। আপনি কি ওদের কোনো আত্মীয় স্বজন নাকি? আমি কার কি লাগি সেটা জেনে আপনার লাভ নেই। আপনি টাকা পাবেন, চিকিৎসা করবেন, অতিরিক্ত টাকা দিয়ে যাব। যখন তারা যা চায় সেটা দেবেন এবং হিসেব করে রাখবেন। আমি এসে আবার টাকা পরিশোধ করব। আর হ্যাঁ, আমি বিক্রমের বন্ধু, বিক্রমই এখানে পাঠিয়েছে টাকা দিয়ে আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি আগে টাকা পরিশোধ করুন, আমি চিকিৎসা করব। আর বুড়ির বাড়ি কোন দিকে আমাকে একটু বলবেন, তার সাথে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কি হচ্ছে গ্রামে কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ করে ছেলেটা এসে পুরো গ্রাম একদম ওলট পালট করে দিচ্ছে। আমি নিজেই তো কিছু বুঝতে পারলাম না। এই ছেলেটা নাকি বিক্রমের বন্ধু, বিক্রম নাকি এখানে পাঠিয়েছে। তার মানে তো বিক্রম অনেক ভালোই আছে, নিশ্চয়ই অনেক উপার্জন করছে। তখন তো বলেছিলাম সাহায্য করো, এখন তাহলে ভালো খাতির জমাতে পারতে। আমি তো খাতির জমাতে পারিনি, তুমি তো ঠিক মতন খাতির করেছো দেখছি। আমি তো কোনো কিছুর আশাই করিনি, যতটা পেরেছি ওদের সাহায্য করেছি। ওদের কাছে যত কিছু পাওনা ছিল সব কিছু ওই ছেলেটা আমাকে বুঝিয়ে দিয়েছে, আর বাড়তি কিছু টাকাও দিয়েছে। কখন ওদের প্রয়োজন পড়লে আমি যেন ওদের দিয়ে দিই। আমাকেও তো অনেকগুলো বাড়তি টাকা দিয়েছে, পরবর্তীতে ওষুধ যেন দিয়ে দিই, এবং পরবর্তীতে আরও সমস্যা হলে ওষুধ দিলে সে এসে টাকা দিয়ে যাবে সেটাও বলল। বিক্রম আসছে না কেন সেটাই তো বুঝলাম না। বিক্রম হয়তো কাজের চাপে ব্যস্ত আছে, সেই জন্য টাকা পাঠিয়েছে ছেলেটার মাধ্যমে। যাই হোক, ভালোই হয়েছে, ওদের দিন ভালোই চলবে। আমি তো এসে গেছি, অনেকটা দিন হয়েছে। আমার বাড়িতেও তো যাওয়া দরকার। তেমন একটা ছুটি আমার নেই। আমার বাবা মা হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। তুমি আরও কটা দিন থেকে গেলে ভালো হতো। যেহেতু তোমার বাবা মার কথা বলেছ, আমরা তো তোমাকে আর আটকে রাখতে পারি না, অবশ্যই যেতে দেব। কালকে সকালেই আমি চলে যেতে চাচ্ছি। আপনাদের আরও কিছু প্রয়োজন পড়লে আমাকে বলুন, আমি সব কিছু ঠিকঠাক করে দেব। তুমি আমাদের জন্য অনেক করেছো বাবা, আর কিছু করার দরকার নেই। আমি তো আপনাদের জন্য কিছুই করিনি, যা কিছু করেছে সবই আপনার ছেলে করেছে। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু তুমি নিজে হাতে এসে সব কিছু করে দিয়েছো। এটাও তো অনেকেই কারো জন্য এত সব করে। কে কার জন্য কি করে তা ঠিক আমি জানি না। বিক্রম আমাকে বলেছিল এসব করতে, এবং আমি বিক্রমকে কথা দিয়েছিলাম অবশ্যই আমি আমার কথার বরখেলাপ করব না। শুধু এখন না, মাঝে মধ্যে এসে আমি আপনাদের দেখে যাব। কেন আমার দাদা ভাই আসবে না? সময় পেলে অবশ্যই আসবে। আমার ছেলের ব্যাপারে তো কিছুই বললে না, ওর কি খবর? কালকে যাওয়ার সময় অবশ্যই সবকিছু আপনাদের বলে যাব। এখন আমার শরীরটা একটু ভালো লাগছে না, আমি একটু শুতে চাচ্ছি। আর কোনো সমস্যা নেই গিন্নি। গিন্নি যাও যাও, কি একটু শোবার ব্যবস্থা করে দাও, বিছানা ঠিক করে দাও। মায়ের দরকার নেই, আমি করে দিচ্ছি। আমি আপনাদের জন্য খুবই সামান্য করতে পেরেছি, তবে যাওয়ার সময় আপনাদের একটি কথা বলে যেতে চাই। আমরা নিজেরা দেখেছি তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করেছো, এ যুগে সেটাও অনেক। এরপর তোমার দেখা দেখি আমরাও সবাই সব সময় অসহায় মানুষদের পাশে থাকব, সে শিক্ষাই পেয়েছি তোমার কাছ থেকে। কি যেন বলতে চাচ্ছিলে বাবা, তুমি বলো। কথাগুলো কিভাবে যে বলবো সেটা বুঝতে পারছি না, তবুও বলতে হবে। বিক্রম আর আমি একই সাথে বাড়ি ফিরছিলাম।
হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে বিক্রম আমাকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়। আমি ওকে কথা দিয়েছিলাম ওর পরিবারের দায়িত্ব আমি নেব। তবে হ্যাঁ, যে টাকা খরচ করেছে এখানে বেশিরভাগই বিক্রম দিয়েছিল। আমি অল্প কিছু তার সাথে যোগ করেছি। এই সত্যিটা আমার লুকাতে হয়েছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। এসব কি বলছো? আমি বিশ্বাস করতে পারছি না, আমার ছেলে মারা গেছে। না 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 না, হতে পারে না, আমার ছেলে মারা যেতে পারে না। আমার দাদা ভাই মারা গেছে। অনেক কষ্ট বুকে চাপা দিয়ে আমি এখানে এসেছি। আপনার একজন ছেলে মারা গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তো আপনাদের ছেলে হয়ে এখানে ছিলাম। যখনই সময় পাবো আমি 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 আবার আপনাদের কাছে ছুটে আসব। তুমি আবার শেষ বিকেলের অতিথি হয়ে আমার বাড়িতে ছুটে এসেছো আমার ছেলের মতো। আমরা আমরা আমার ছেলেকে তোমার মধ্যে খুঁজে নেব বাবা। তুমি তুমি এসো। আমি এখন যাচ্ছি। রূপা আমার ছোট বোনের মতো। যেভাবে বিক্রম সবসময় রূপার জন্য ছুটে আসতো, আমিও ছুটে আসব। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, কেমন? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।